আজ করো। আমার পছন্দ খুবই বাজে। আমার পছন্দ করা ড্রেস আমি পরলে ভালো লাগে না আমায়। তাই সবসময় আব্বু আর ভাইয়াকে নিজেদের পছন্দ মতো নিয়ে আসতে বলতাম। আকাশ আর কিছু বলল না, নিজের পছন্দ মতো কয়েকটা ড্রেস সিলেক্ট করে। পাশে তাকিয়ে রাহাকে খুঁজতেই দেখে রাহা নেই। অসীমকে খুঁজলে দেখে অসীমও নেই। আশেপাশে দুজনকে খুঁজতে শুরু করে। এদিক ওদিক তাকাতেই দেখে রাহা আর অসীম দাঁড়িয়ে আছে একটি শপের সামনে। ড্রেসের বিল পরিশোধ করে ওদের দুজনের কাছে এসে দাঁড়ায়। দুজনের চোখ অনুসরণ করে তাকিয়ে দেখে একটি কসমেটিক্স শপ। আকাশ বুঝতে পারে না দুজন কি দেখছে এভাবে তাকিয়ে। কি হয়েছে? অসীম চমকে ওঠে ভাইয়ের কণ্ঠ শুনে। রাহা আগের মতো তাকিয়ে আছে। অসীম রাহার হাত ধরে মৃদু ঝাঁকি দেয়। কিছু পছন্দ হয়েছে? রাহা ফটাফট দুদিকে মাথা নাড়িয়ে না বলে। অসীম রাহার মাথা দুই হাত দিয়ে সোজা করে ধরে বলে, ভাবির ওটা ওটা পছন্দ হয়েছে, কিনে দাও। রাহা দুদিকে মাথা নাড়ায়। আকাশ শপের ভেতরে তাকায় অসীমের দেখানো জিনিসগুলোর দিকে। অসীম শপের লোকটাকে ওর দেখানো জিনিসগুলো নামাতে বলে। রাহা আকাশের দিকে তাকায়। রাহা তো এখানে আসতে চায়নি, অসীম জোর করে ধরে নিয়ে এসেছে রাহাকে। লোকটা অসীমের দেখানো লাল, সাদা, নীল আর কালো রঙের রেশমের চুড়িগুলো বের করে। তারপর স্টোনের কানের দুল, টিকলি আর পায়েল। চুড়িগুলো নিজেই রাহার হাতে মাপ দেয়। ঠিকঠাক আছে দেখে প্যাকেট করে নেয়। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, বিল পে করো। আমি কেন বিল পে করব? তুই তোর ভাবিকে কিনে দিয়েছিস, তুই বিল পে কর। অসীম রাহার হাত ধরে টেনে নিয়ে অন্য শপের দিকে যেতে যেতে বলে, তোমার পকেট থেকে টাকা বের করে বিল পে করার সময় মনে মনে ভাববে বিলটা অসীম দিচ্ছে। তোমার টাকা আমার টাকা একই হলো। শপের লোকটা মিটিমিটি হাসছে। আশেপাশে যে কয়েকজন ছিল তারাও হাসছে। আকাশ বিল পে করে ওদের দুজনের কাছে এগিয়ে যায়। অসীম একটা জ্যাকেটের দিকে তাকিয়ে আছে। রাহা চুপচাপ দাঁড়িয়ে আছে। হা করে কি দেখছিস? আমি মোটেও হা করে দেখছি না। ওই জ্যাকেটটাতে ভাবিকে মানাবে, তাই না? আকাশ তাকিয়ে দেখলো জ্যাকেটটা পছন্দ হলো আকাশের। আর যাই হোক, ছোট ভাইয়ের পছন্দ ভালো। রাহার সাথে সাথে অসীমকেও একটা জ্যাকেট কিনে দিল। পা মোজা, টুপি আরো যা যা লাগবে সব কিনে নিয়ে মল থেকে বেরিয়ে আসে। মলের বাইরে ফুচকার দোকান দেখে রাহার ফুচকা খাওয়ার ইচ্ছে হয়, কিন্তু কিছু বলে না। অসীম নিজেই রাহার দিকে তাকিয়ে বলে, ভাবি ফুচকা খাবেন? এখানকার ফুচকা অনেক টেস্টি হয়। রাহা নীরবতা দেখে অসীম বলে, নীরবতা সম্মতির লক্ষণ, চলুন তাহলে। বলে আকাশকে ফেলে রাহার হাত ধরে টেনে ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ায়। আকাশ শপিং ব্যাগগুলো কারের ভেতর রেখে ওদের দুজনের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। অসীমের দিকে তাকিয়ে চাপা স্বরে বলে, ফুটপাতের খাবার অসুস্থকর, জানিস না? এখান থেকে চল, রেস্টুরেন্টে গিয়ে খাবি। মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে অসীম বলে, রাখো তোমার অস্বাস্থ্যকর খাবার। ফুটপাতের দোকানের ফুচকার যেই টেস্ট সেটা রেস্টুরেন্টে খেলে পাওয়া যায় না। তুমি গিয়ে রেস্টুরেন্ট থেকে খাও, আমরা এখানেই খাবো। মামা, ঝাল বেশি দিয়ে 2 প্লেট ফুচকা দিন। ভাবি, আপনি ঝাল বেশি খান না? হুম। আকাশ আগের মতোই চাপা স্বরে বলে, তুই খাবি খা, রাহা খাবে না। ছোট মানুষ এসব খাবার খেয়ে অসুস্থ হয়ে যাবে। আর ঝাল বেশি তো কখনোই না। বেশি ঝাল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। ভাবি, আপনি ছোট মানুষ। রাহা দুদিকে মাথা নাড়ায়। দেখেছো, ভাবি ছোট মানুষ না। রাহা, তুমি এসব খাবার খাবে না। রাহা মিনমিন করে বলে, আমি তো এর আগে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, চটপটি, ঝালমুড়ি খেয়েছি, কিছু তো হয়নি। ফুচকাওয়ালা ঝাল বেশি দিয়ে 2 প্লেট ফুচকা বানিয়ে অসীমের হাতে দেয়। অসীম 1 প্লেট রাহার হাতে দিয়ে অপর প্লেট নিজের কাছে রাখে। দুজনে একটু সাইডে এসে দাঁড়ায়। সন্ধে পেরিয়ে গেছে, অন্ধকারে তলিয়ে গেছে ধরনী। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় আলোকিত চারদিক। নিকাব তুলে ফুচকা খাওয়া শুরু করে রাহা। অসীম নিজেও গপাগপ গিলতে শুরু করে। খাওয়ার মাঝে বড় ভাইকে খাওয়ার জন্য অফার করে। আকাশ রেগে তাকাতেই আবারও খাওয়া শুরু করে। ফুচকা শেষ হতে হতে ঝালে অবস্থা নাজেহাল রাহার। চোখ মুখ লাল হয়ে উঠেছে। ঠোঁট, নাক আর চোখ দুটো বেশি লাল হয়ে উঠেছে। চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। মুখ হাঁ করে রয়েছে ঝালের কারণে। একই অবস্থা অসীমেরও, তবে রাহার মতো অত বেশি না। রাহার হাত থেকে প্লেট নিয়ে রেখে দেয়। নিজের পকেট থেকে টাকা বের করে দিতে দিতে বলে, মামা, এত ঝাল দিয়েছেন কেন? মামা, আপনি তো বেশি করে ঝাল দিতে বললেন। তাই বলে এত বেশি ঝাল? বাবা গো, ভেতরটা জ্বলে গেল। দোকানি হাসে। সকলেই বেশি বেশি ঝাল দিতে বলে। খাওয়ার পর অসীমের মতোই বলে, এত বেশি ঝাল কেন? কেউ কেউ তো ঝাল কম হয়েছে বলে আরো মরিচ কুচি নেয়। খাওয়ার পর আধা হাত জিব্বা বের করে হাঁ করে থাকে। অসীম একটা পানির বোতল কিনে রাহার হাতে দেয়।
কয়েক ঢোক খেতেই বোতল অসীমের হাতে দেয়। পালা করে মুহূর্তেই হাফ লিটারে পানির বোতল খালি করে ফেলে। এক পাশে দাঁড়িয়ে চুপচাপ দুজনকে দেখে চলেছে আকাশ। ওর কথা না শোনার শাস্তি। এখানে থাকার ইচ্ছে আছে নাকি বাড়িতে যেতে হবে? হুম। বলে কারের দিকে এগিয়ে যায় দুজন। আকাশ কারের ডোর খুলে দিতেই রাহা সামনের সিটে উঠে বসে। অসীম পেছনে বসে সিটে মাথা এলিয়ে দিয়ে বলে, মাথা ভন ভন করছে। আরো খা, ঝাল বেশি দিয়ে। নিয়ে আসবো নাকি আরেক প্লেট? আজকের মতো এখানেই সমাপ্ত, আবার আগামীকাল খাবো। নির্লজ্জ কাকে বলে তোকে না দেখলে বুঝতেই পারতাম না। ও ভাইয়া গো, জাল লেগেছে। আকাশ রাহার মুখের দিকে তাকায়। সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে আছে। মুখটা গোলাপি ঠোঁটজোড়া লাল হয়ে ফুলে গেছে। আকাশ দ্রুত একটা দোকানের সামনে এসে দাঁড়ায়। দ্রুত কয়েকটা জিনিস কিনে নিয়ে আবারও কারের কাছে আসে। আকাশের হাতে দুটো চকলেট, দুটো মিনারেল ওয়াটারের বোতল, দুটো কাপ আইসক্রিম একটা একটা করে দুজনের হাতে দেয়। তারপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে। চকলেট আইসক্রিম খাওয়ার পর ঝাল কমে যায়। পানি খেতে খেতে দুজনের পেট ফুলে ড্রাম। বাড়ির ভেতর প্রবেশ করে আকাশের কার। দুজনকে নামিয়ে দিয়ে কার থেকে শপিং ব্যাগ আর লাগেজ বের করে অসীমের হাতে ধরিয়ে দেয়। কার পার্ক করে রেখে আসে আকাশ। এখনো দাঁড়িয়েছিস কেন? এতগুলো আমি কিভাবে নিয়ে যাব? সারাদিন তো ঠিকই মাথায় নিয়ে ঘুরিস, আর এই দুটো জিনিসের ভর নিতে পারছিস না? আকাশ শপিং ব্যাগগুলো নিজের হাতে তুলে নেয়। দুজনকে সাথে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। ওদের তিনজনকে দেখে বাড়ির ছোটরা এগিয়ে আসে। মেলা রাহার হাত ধরে ভেতরের দিকে আগায়। লাগেজ নিয়ে আকাশের রুমের দিকে চলে যায় অসীম। আকাশ বাড়ির সকলের সাথে কথা বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রাহা সালাম দেয় সকলকে। মিলা রাহাকে সোফা এনে বসায়। ভালো মন্দ জিজ্ঞেস করে সকলে। আস্তে আস্তে সকলের কথার উত্তর দেয় রাহা। রাহা ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে। আকাশ পরনের পোশাক চেঞ্জ করে টি শার্ট, ট্রাউজার আর হুডি পরে নিয়েছে। রাহাকে রুমে আসতে দেখে বলে, ফ্রেশ হয়ে নাও। রাহা মাথা নাড়িয়ে সায় জানায়। আকাশ ফোনটা চার্জে লাগিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রাহা বোরকা হিজাব খুলে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে বেডে বসে রইল। বাড়ির কথা ভীষণ মনে পড়ছে। আকাশের রুমের চারদিকে নজর বুলিয়ে নেয়। খুব বেশি কিছুই নেই রুমে। খোলামেলা বড় সড় রুমটা। বাড়িটা বেশ পুরনো। রং পরিবর্তন করার কারণে চকচকে ঝকঝকে হয়ে গেছে। বেশ বড় দোতলা বাড়ি। আকাশদের জয়েন্ট ফ্যামিলি। আকাশের বাবা সবার ছোট। শেখ বাড়ির বড় ছেলে আজলান শেখ, তার ছোট একটি বোন আসিয়া বেগম। সবার ছোট আকাশের বাবা আমজাদ শেখ। শেখ বাড়ির ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে তিনজনের। এখন শুধু অসীম বাকি আছে, আর ওর বিয়েরও অনেক দেরি। একা রুমে থাকতে রাহার এখন ভয় ভয় লাগছে। মনে হচ্ছে বেডের নিচে কেউ আছে। বেলকনি থেকে কেউ ওকে দেখছে। দ্রুত বেড থেকে উঠে দাঁড়ায়। রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতে কারেন্ট চলে যায়। সাথে সাথে পুরো বাড়ি ঘন কালো অন্ধকারে তলিয়ে যায়। রাহা আশেপাশে চোখ ঘুরিয়ে দেখে নেয়। এতটুকু আলো নেই রুমে। হঠাৎ কিছু একটা পড়ার শব্দ হয়। শব্দ হতে দেরি। রাহার ভুবন কাঁপিয়ে চিৎকার করতে দেরি হয় না। এত জোরে রাহা চিৎকার করেছে যে ড্রয়িং রুমের সবাই ভয় পেয়ে গেছে। আকাশ দৌড়ে ওপরে উঠে আসে। ওর পেছন পেছন বাড়ির সবাই। আকাশের ফোনে টর্চ অন করা ছিল। রুমের ভেতর প্রবেশ করে দেখে রাহা দুই হাতে মাথা চেপে ধরে চিৎকার করে চলেছে। আকাশ দ্রুত রাহার কাঁধে হাত রেখে বলে, রাহা, কি হয়েছে? রাহা আকাশকে এক ধাক্কায় নিচে ফেলে দেয়। আ ভূত! আকাশ দ্রুত উঠে এসে রাহাকে ধরে বলে, আমি ভূত না, আমি আকাশ। না, ভূত! বাঁচাও, ভূত খেয়ে ফেলবে আমায়, বাঁচাও, বাঁচাও! ততক্ষণে সবাই এসে উপস্থিত আকাশের রুমের সামনে। আকাশ রাহার হাত টেনে ধরে। ফোনের টর্চ নিজের মুখের দিকে ধরে বলে, চোখ খুলো, দেখো আমি আকাশ, ভূত না। ভূত বলতে কিছুই নেই। রাহা চোখ খুলে আকাশকে দেখে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ওখানে ভূত ছিল, আমি দেখেছি। বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়েছিল। অসীম সমুদ্র নিঝুম টর্চ লাইট নিয়ে রুমে প্রবেশ করে। পুরো রুমে লাইট দিয়ে খুঁজেও ভূত পায় না। আকাশের বুকে ঘাপটি মেরে তখনও থরথর করে কাঁপছে রাহা। ভূত নেই রাহা, তুমি ভুল দেখেছো। দেখো, রুমে কিছুই নেই। আমি দেখেছি, ছিল। বড় বড় দুটো চোখ জলজল করছিল আমার দিকে তাকিয়ে। পেছন থেকে অনন্যা শেখ বলে, রাহাকে নিয়ে বিছানায় বসার আগে আকাশ দাঁড়াতে নিলে রাহা খামচে ধরে আকাশের হুডি। আকাশ রাহার হাত ধরে বেডে নিয়ে বসায়। রাহা ছাড়ে না আকাশকে। আকাশের লজ্জা করছে বাড়ির সকলের সামনে এভাবে ওকে ধরে রাখায়। নিঝুম এক গ্লাস পানি এনে দেয়। আকাশ পানি রাহাকে খাইয়ে দেয়। সকলেই রাহার সামনে এসে দাঁড়ায়। রাহার হাত পা তখনও কাঁপছে। অনন্যা শেখ রাহার মাথায় হাত বুলিয়ে বলে,
মা, ভূত নেই আমাদের বাড়িতে, তুমি ভুল দেখেছ হয়তো। না মা, ওখানে ছিল টেবিলের উপরে, আমার দিকে এত বড় বড় চোখ করে তাকিয়েছিল। অনন্যা শেখ একটু ভেবে বলে, মা, এটা ভূত ছিল না, এটা তো সন্ধ্যার মিঠি ছিল। ওই ভূতের নাম মিটি? রাহার মুখে এমন কথা শুনে ফিক করে হেসে ওঠে অসীম, নিঝুম আর মিলার সমুদ্র, আর বাড়ির সকলে মুচকি মুচকি হাসছে। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। অনন্যা শেখ হাসি বন্ধ করে বলে, এটা ভূত না, সন্ধ্যার বিড়াল, বিড়ালের নাম মিটি। রাহা হাত দিয়ে চোখের পানি মুছে নিয়ে নাক টেনে বলে। মিটির চোখে কি লাইট লাগানো হয়েছে? আবারও হেসে ওঠে সবাই। তুমি জানো না অন্ধকারে বিড়ালের চোখে লাইট জ্বলে? না, ওদের চোখে কেন লাইট জ্বলে? আল্লাহ তাআলা ওদের অন্ধকারে দেখার ক্ষমতা দিয়েছে, তাই অন্ধকারে ওদের চোখ জ্বলজ্বল করে। এই রুমে হয়তো মিট্টি এসেছিল। হতে পারে। অসীম এদিক সেদিক চোখ বোলাচ্ছে। ডোরের দিকে তাকিয়ে দেখে মিটি ডোরের সামনে দাঁড়িয়ে রুমের ভেতর উকি দিচ্ছে। অন্ধকারে চোখ দুটো জল করছে। অসীম মিটির দিকে তাকিয়ে বলে, বেচারা মিটি এতই ভয় পেয়েছে যে এখন আর রুমে আসে না। বেচারা বোধহয় হার্টের রোগী হয়ে গেছে ভয় পেয়ে। অসীমের কথা শুনে সকলে ডোরের দিকে তাকায়। মিটি ডোরের মাঝখানে দাঁড়িয়ে আছে ভেতরের দিকে তাকিয়ে। কারেন্ট চলে আসে। কারেন্ট চলে আসতে মিটি এক দৌড়ে নিচে চলে যায়। আকাশ আর রাহাকে রুমে রেখে সবাই রুম থেকে বেরিয়ে যায়। সবাই চলে যেতে অদ্ভুত চোখে তাকায় আকাশ রাহার দিকে। মেয়ের শক্তি আছে বলতে হয়। এমন জোরে ধাক্কা দিয়েছে যে পড়ে গিয়ে মাজায় ব্যথা পেয়েছে। তবে রাহার মাঝে কোনো ভাবান্তর নেই। এক দৃষ্টিতে তাকিয়ে আছে টেবিলের দিকে যেখানে মিটি বসেছিল। কারেন্ট যাওয়ার আগে তো মিটিকে দেখলো না। আকাশ টেবিলের দিকে তাকায়। পেপার বইটা পড়ে গেছে নিচে। এগিয়ে গিয়ে সেটা তুলে রাখে। রাহা বুঝতে পারে তখন ওটা পড়ার শব্দ হয়েছিল। বুকে হাত দিয়ে জোরে শ্বাস নেয়। আল্লাহ, কি ভয়টাই না পেয়েছিল। রাহা ধনী বাবার মেয়ে, ছোট থেকে বিলাসিতায় বড় হয়েছে। বাড়িতে কখনো অন্ধকার হতো না। কারেন্ট চলে গেলে সাথে সাথে আইপিএস চালু হতো। দীর্ঘ সময় কারেন্ট না আসলে জেনারেটর ছিল। তাই তো আজ এমন ঘুটঘুটে অন্ধকারে ভয় পেয়ে গিয়েছিল। একা রয়েছে রুমে, তার উপর জলজলে চোখ নিয়ে তাকিয়েছিল ওর দিকে, আবার পেপার ওয়েট ফেলে দিয়েছিল। ভয় তো ওর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল। রাতে আর খায় না রাহা। জোর করেও তাকে কিছু খাওয়ানো যায় না পানি ব্যতীত। রাহার সাথে সাথে অসীমও কিছু খায় না। বাড়ির সকলে খাবার খেয়ে নিজেদের রুমে চলে যায় শোয়ার জন্য। আকাশের ফ্রেন্ড নিলয় আর রাফি রাহাদের বাড়ি থেকে ফিরেই নিজেদের বাড়ি ফিরে গেছে। আকাশ রাহাকে সাথে নিয়ে নিজের রুমে আসে। ডোর লক করে রেখে বেড ঠিকঠাক করে দেয় শোয়ার জন্য। রাহার দিকে তাকিয়ে বলে, শুয়ে পড়ো। আপনি কোথায় যাবেন? কোথাও যাব না, তাহলে আপনিও আসুন। ফ্রেশ হয়ে আসছে, তুমি শুয়ে পড়ো। রাহা বেডে উঠে বসে। ব্ল্যাঙ্কেট উঁচু করে ভেতরে ঢুকে যায়। হাত পা উসখুস করছে কাউকে জড়িয়ে ধরার জন্য। ঘাড় কাত করে ওয়াশরুমের দিকে তাকায়। এই আকাশ এখনো আসছে না কেন? এপাশ ওপাশ করতে শুরু করে। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বেডের দিকে এগিয়ে আসতেই দেখে রাহা এখনো নড়াচড়া করছে। লাইট অফ করে ড্রিম লাইট অন করে। বেডে এসে শুতেই রাহা আকাশের দিকে এগিয়ে যায়। আকাশ রাহার দিকে কাত হয়ে শুতে রাহা আকাশের বুকের সাথে লেপ্টে হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে। মুচকি হেসে আকাশ নিজেও পেঁচিয়ে ধরে রাহাকে। এতক্ষণ ঘুম আসছিল না, হুম। এখন ঘুমাও। গল্প বলুন। আমি গল্প বলতে জানি না। এত বড় একটা মানুষের গল্প বলতে জানেন না? না, তুমি বলো, আমি শুনি। আমিও তো বলতে পারি না। তাহলে চুপচাপ ঘুমাও। না না, ঘুম আসবে না, আপনি গল্প বলুন। আমি সত্যি গল্প বলতে পারি না, কেন পারেন না? কখনো শুনিনি তাই। তাহলে আমি বলি। বলো। রাহা গল্প বলতে শুরু করে। এক দেশে এক রাজা, আরেক দেশে এক রানী। দাদির কাছ থেকে শোনা রূপকথার গল্প বলতে বলতে ঘুমিয়ে যায় রাহা। মনোযোগ দিয়ে রাহার গল্প শুনছিল আকাশ। ভালোই গল্প বলতে পারে। আকাশ হাসে। এই মেয়ে নাকি ওর বউ, যে কিনা এখনো বাচ্চাদের মতো রূপকথার গল্প শোনে, আবার আরেকজনকেও শোনায়। চোখ দুটো বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতে অন্যরকম এক অনুভূতির সাক্ষী হয়। বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। আকাশ শুনতে পাচ্ছে নিজের হার্টবিটের শব্দ। অস্বাভাবিক গতিতে বিট করছে। কি এক অনুভূতি! এভাবে নতুন বউ জড়িয়ে ধরে রাখলে কোনো জামাই কিভাবে ঠিক থাকবে? আকাশের শ্বাস ভারী হয়ে আসে। রাহাকে দূরে সরানোর চেষ্টা করে। নড়াচড়া হতেই রাহা আরো ভালোভাবে জড়িয়ে ধরে। আকাশের ঘাড়ে ঠেকে যায় রাহার মুখ। আকাশ ওপরের দিকে মুখ করে তাকায়। আল্লাহ, ধৈর্য দাও, নাহলে বউটাকে আর একটু বড় করে দাও।
নিজে বলে নিজে হাসে আকাশ। বউটা কিভাবে বড় হবে? বড় হতে তো সময় লাগবে, বললেই তো বড় হয়ে যাবে না। সকালে 8টায় ঘুম থেকে উঠে রাহা বেডে শুয়ে এদিক ওদিক মোচড়ামুচড়ি করে। চোখ মেলে তাকায়, বেডে আকাশ নেই। আশেপাশে তাকিয়ে দেখলো রুমে কোথাও নেই। ঠান্ডার মধ্যে বেড থেকে উঠতে ইচ্ছে করছে না, মাথা ঢেকে আবারও শুয়ে পড়ে। ঘুমানোর জন্য চোখ বন্ধ করতে স্মরণ হয় দাদির বলে দেওয়া কথা। ওটা তোর শ্বশুর বাড়ি, বাপের বাড়ি না। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করবি, তারপর বড় যা শাশুড়ির কাছে যাবি। কোনো কাজ করতে হবে নাকি জিজ্ঞেস করবি, যা যা করতে বলে দেখিয়ে দিতে বলবি কিভাবে করতে হয়। শুধু শুয়ে বসে থাকবি না, মনে থাকে যেন আমার কথা। ইচ্ছে না থাকা সত্ত্বেও শোয়া থেকে উঠে বসে। অনেক ঠান্ডা পড়ছে। বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামার সময় খেয়াল করে বাড়ির সবার ড্রয়িং রুমে উপস্থিত আছে। রাহাকে নিচে আসতে দেখে সমুদ্রের মেয়ে সারা তুতলে তুতলে বলে, ওই তো মারতে। সবাই সিঁড়ির দিকে তাকায়। নীল রঙা 3 পিসের ওপরে ব্ল্যাক কালার জ্যাকেট পরে নিচে নেমে আসছে রাহা। আকাশে চোখ আটকে যায় রাহার দিকে। নিঝুম রাহাকে সোফায় বসার জন্য জায়গা করে দিয়ে বলে, ভাবি তুমি এখানে বসো। রাহা নিঝুমের পাশে বসে। সকলের হাতেই চায়ের কাপ। মিলা রাহার জন্য 1 কাপ চা নিয়ে আসে। রাহা চা খাও। আমি চা খাই না ভাবি। চা খাও না? রাহা মুচকি হেসে বলে, না। আজ খাও। রাহা হাত বাড়িয়ে চায়ের কাপ হাতে তুলে নেয়। 1 চুমুক দিতে লাফিয়ে ওঠে। চায়ের কাপ হাত থেকে নিচে পড়ে ভেঙে যায়। গরম চায়ে চুমুক বসিয়ে দিয়েছে। নিঝুম নিজের কাপটা রেখে দাঁড়িয়ে রাহাকে ধরে বলে, কি হয়েছে ভাবি? গরম লেগেছে, জিবা পুড়ে গেল আপু। মিলা দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে। আমজাদ শেখ, আজলান শেখ সহ সবাই তাকিয়ে আছে রাহার দিকে। আকাশ তো থ হয়ে তাকিয়ে আছে। এই মেয়ে কি কোনো কিছুই ঠিকঠাক করতে পারে না? সব কিছুতে কিছু না কিছু ভুল করে। চাটা একটু ঠান্ডা করে খাবে না? গরম চা ঢেলে দিয়েছে মুখের মধ্যে। পাগল মেয়ে একটা। পানি খেয়ে সোফায় বসে আবার। কাজের বুয়া এসে ভাঙা চায়ের কাপ আর জায়গাটুকু পরিষ্কার করে ফেলে। এত গরম চা মুখে দিয়েছো কেন মা? ফু দিয়ে ঠান্ডা করে খাবে না? আমি তো বুঝতে পারিনি চা এত বেশি গরম। রাহার কথা শুনে ফিক করে হেসে ওঠে অসীম। গরম ধোয়া ওঠা চা দেখেও বুঝতে পারেনি চা এত গরম। আমজাদ শেখ রেগে তাকাতেই মুখে আঙ্গুল চেপে মুখ বন্ধ করে নেয়। আজলান শেখ রাহার দিকে তাকিয়ে বলে, মুখে জ্বালা করছে মা? বেশি না আব্বু, একটু একটু। ঠান্ডা পানি খাও মা, এরপর থেকে চা খেলে ফু দিয়ে ঠান্ডা করে খাবে। রাহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। বুয়া কিচেনে যেতেই অনন্যা শেখ বলে, ড্রয়িং রুমে কি পড়ার শব্দ হলো? নতুন বউ গমছে মুখ দিয়া মুখ পুরাই ফেলাইছে। হাত থেকে চায়ের কাপ পইরা ভাঙা গেছে। অনন্যা শেখ বিচলিত হয়ে বলে, রাহা কান্না করছে কি? না। অনন্যা শেখ রান্নাঘর থেকে বেরিয়ে যায়। সমুদ্রের মা চুলা থেকে তরকারি নামিয়ে বাটিতে ঢেলে নেয়। খাবার টেবিলে সাজিয়ে মিলা সবাইকে ডাকে খাওয়ার জন্য। খাবার খেয়ে সমুদ্র বাড়ি থেকে বেরিয়ে যায় টিউশনি পড়ানোর জন্য। সকালে 1 ব্যাচ পড়িয়ে এসেছে। সমুদ্র কলেজের ইংরেজি প্রফেসর। কলেজের পাশাপাশি 2 ব্যাচ টিউশনি পড়ায়। আমজাদ শেখ আর আজলান শেখ বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা 2 ভাই মিলে ছোটখাটো একটা ব্যবসা করে। ব্যবসার পাশাপাশি তাদের বাজারে 4টে দোকান ভাড়া দেওয়া আছে। আকাশ মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। সব মিলিয়ে খুব ভালোভাবেই দিন কেটে যায় শেখ পরিবারের। আকাশ অফিস থেকে ছুটি নিয়েছিল বিয়ে উপলক্ষে। ছুটি এখনো শেষ হয়নি, আরও 3 দিন আছে ছুটি। অসীম অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। নিঝুমের বিয়ে হয়ে গেছে। চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে এসে। সমুদ্রের বউ মিলা সমুদ্রের ফুফাতো বোন। প্রণয়ের মাধ্যমে তাদের বিয়ে হয়েছে। অনন্যা শেখ আর সমুদ্রের মা সায়রা শেখের মধ্যে খুব ভালো সম্পর্ক। 2 জন যা হলেও তাদের মধ্যকার সম্পর্ক আপন বোনের মতোই। মিলা, রাহা আর নিঝুমকে সাথে নিয়ে ছাদে যায়। চারদিক এখনো ঘন কুয়াশায় ঘেরা। সূর্য উঁকি দিচ্ছে একটু একটু করে। হয়তো কিছু সময়ের মধ্যে কুয়াশা কেটে যাবে। রাহা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আশেপাশে চোখ বোলায়। আকাশদের বাড়ির সামনে ডান দিকে গাছের বাগান, নানান রকমের ফল গাছে ভরা। সবকিছু ছাপিয়ে রাহার চোখ আটকে যায় বড়ই গাছের দিকে। থোকায় থোকায় বড়ই ধরে আছে, তবে বড়ইগুলো এখনো ছোট ছোট, খাওয়ার উপযুক্ত হয়নি। মিলা এসে দাঁড়ায় রাহার পাশে। রাহা ঘাড় ঘুরিয়ে মিলার দিকে তাকায়। মিলা মুচকি হাসে, রাহা মুচকি হাসে।
নিঝুম এসে দাঁড়ায় রাহার অপর পাশে। মিলা রাহাকে কিছু জিজ্ঞেস করতে চাইলেও করে না। নিঝুম চোখের ইশারায় বলছে বলার জন্য। রাহা, জি ভাবি। রাতে ঘুম কেমন হয়েছে? খুব ভালো। শীত করেনি রাতে? না। আকাশ তোমাকে আদর করে না? না। সত্যি আদর করে না? না। তুমি আদর করতে বলো না? না। কেন? আমি কি ছোট বাচ্চা যে আদর করতে বলবো? আমি এখন বড় হয়ে গেছি। রাতে তোমাদের মধ্যে কিছু হয় না? কি হবে? নিঝুম চোখের ইশারায় মিলাকে না করে আর কিছু জিজ্ঞেস করার জন্য। মিলাও কিছু বলে না আর। মিলা চোখ নিচের দিকে যেতেই দেখে অসীম বাড়ি থেকে বের হচ্ছে। ছাদের উপর থেকে ডেকে বলে, অসীম, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? পেয়ারা পেরে দিয়ে যা। পেরে খাও, আমি পারবো না। আমি গাছে উঠতে পারি? তো আমি কি এখন এই শীতের মধ্যে সকাল সকাল গাছে উঠবো নাকি? তুই ছেলে মানুষ, তোর আবার শীত করে নাকি? না, ছেলেদের শীত করে না। পেরে দিয়ে যা। নিচে আসো তাহলে। তুই পেরে উপরে ঢিল ছুঁড়ে দে। ওভাবে দিলে নষ্ট হয়ে যাবে। হবে না, তুই দে। অসীম আশেপাশে তাকিয়ে বাঁশ খুঁজতে শুরু করে। পেয়েও যায়। বাঁশটা হাতে তুলে নিয়ে পেয়ারা গাছের নিচে গিয়ে দাঁড়ায়। খুঁজে খুঁজে বের করে পাকা পেয়ারা। বেশ কয়েকটা পেয়ারা পেড়ে কুড়িয়ে নেয়। হাতে নিয়ে ছাদে উঠে যায়। মিলার দিকে এগিয়ে দিয়ে বলে, ধরো তোমার পেয়ারা, আমার লেট করে দিলে। এমন ভাবে বলছিস যেন তোর গার্লফ্রেন্ড তোর জন্য ওয়েট করছে আর তুই সময় মতো পৌঁছাতে পারবি না। এই পোড়া কপালে গার্লফ্রেন্ড জুটবে নাকি? কে জানে, হয়তো 10-12টা জুটিয়ে রেখেছিস। দেখতে তো মন্দ না তুই। ওই দেখতে মন্দ না বলেই গার্লফ্রেন্ড জোটে না। নিঝুম বলে, আহারে, কি কষ্ট আমার ভাইটার। তোমার ননদটাকে তো বলতে পারো আমার সাথে প্রেম করার জন্য। ভুলে ওই দিকে নজর দিস না ভাই। কেন, তোমার হিটলার হাজবেন্ড কি আমাকে ওপরে পাঠিয়ে দেবে? না, আমার ননদিনীর অলরেডি বয়ফ্রেন্ড আছে, আর বাড়ির সবাই জানিও। আল্লাহ, আমি যেদিকে তাকাই সেদিকেই বুকিং হয়ে যায়। তারপর আহার দিকে তাকিয়ে বলে, ছোট ভাবিরও তো ছোট একটা বোন নেই, থাকলে না হয় কথা ছিল। রাহা হেসে বলে, আমার মামাতো বোন আছে ছোট। ওটাও বুকিং গো ভাবি। রাহা বড় বড় চোখ করে তাকায়। বিস্ময়ে রাহা হা হয়ে যায়। অবাক কণ্ঠেই বলে, তামিমা প্রেম করে? হ্যাঁ, কেন আপনি জানেন না? না, তামিমা তো সবসময় বলে ও প্রেম করে না। কি মিথ্যেবাদী মেয়ে রে। অসীম রাহার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আস্তে আস্তে বলে, কেন ভাবি, আপনি প্রেম করতেন না? রাহা বড় বড় চোখ করে তাকিয়ে আস্তাক ফিরুল্লাহ বলে। বেশ জোরেই বলে আস্তাক ফিরুল্লাহ। তিনজন একসাথে তাকিয়ে আছে রাহার মুখের দিকে। অসীম আবার বলে, ভাবি, আপনি প্রেম করতেন না? না না না, এইসব কি বলছেন? মিলা রাহার গায়ে ধাক্কা দিয়ে বলে, এমন ভাবে বলছো যেন প্রেম করা মহাপাপ। হ্যাঁ, প্রেম করা পাপ তো। কে বলেছে তোমাকে? আম্মু বলেছে, আব্বু বলেছে, ভাইয়াও বলেছে। কি বলেছে? বলেছে কোনো ছেলের সাথে কথা বলবি না, কোনো ছেলে কিছু দিলে নিবি না, কোনো মেয়ে প্রেম করলে তার সাথেও মিশবি না, কেউ আজে বাজে কথা বলে তাদের সাথেও মিশবি না, প্রেম করা পাপ, আল্লাহ গুনাহ দেয়। ফেসবুকে তোমার কোনো ছেলে ফ্রেন্ডের সাথে কথা হয়নি? আমার তো ফোন নেই। তোমার ফোন নেই? না। তোমাকে ফোন কিনে দেয়নি? না, ভাইয়া বলেছিল এসএসসিতে ভালো রেজাল্ট করলে কলেজে ওঠার পর ফোন কিনে দেবে। ও, তোমার কোনো ছেলে ফ্রেন্ড নেই? না, ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করলে ভাইয়া আমাকে মেরেই ফেলবে। তোমার ভাইয়া অনেক রাগী। হুম। তোমাকে অনেক বকা দেয়। আমাকে একটুও বকে না। আমাকে তো ভাইয়া অনেক ভালোবাসে, প্রত্যেকদিন স্কুলে নিয়ে যায়, নিয়ে আসে, আবার খাবার খাইয়ে দেয়। আমার ভাইয়া অনেক ভালো। তোমার ফ্যামিলি ঠিকই বলেছে, প্রেম করা ভালো না, ওসব করতে নি। অসীম পাগলের মাথায় সমস্যা হয়েছে, তাই প্রেম করতে চায়। অসীম মুখ বিকৃত করে বলে, তাহলে দুনিয়ার সবচেয়ে বড় পাগল তুমি। পাগল বলেই তোর ভাইয়ের মতো বড় পাগলের সংসার করছি এখন। পেরিয়ে যায় কয়েকদিন। আকাশ অফিস জয়েন করেছে। বাড়ির সবাই ভীষণ ভালোবাসে রাহাকে। রাহার উল্টাপাল্টা কথা কাজে বেশ মজা পায় সকলেই। রাহাও শেখ পরিবারের সাথে বেশ হাসি খুশি আছে। খুব বেশি বাবার বাড়ির কথা মনে পড়ে না। অসীমের সাথে বেশ বনিবনা হয়েছে রাহার। সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ির সকল সদস্য বাড়ি ফিরে এসেছে। সবাই উপস্থিত ড্রয়িং রুমে। নাতনিকে নিয়ে খেলায় মেতে উঠেছে দুই ভাই। সাইমা শেখ আর অনন্যা শেখ রান্না করছে রাতের খাবার।
মিলা চা বানিয়ে কাপে ঢেলে নেয়। রাহা কিচেনে দাঁড়িয়ে আছে, কাজ করতে চাইলেও কেউ তাকে কাজ করতে দিচ্ছে না। মিলা চা ঢালা হয়ে গেলে রাহা ট্রে নিজের হাতে নিতে নিতে বলে, চা আমি নিয়ে যাই ভাবি। তোর নিতে হবে না রাহা, আমিই নিয়ে যাচ্ছি। বলে রাহার হাত থেকে ট্রে নেওয়ার জন্য হাত বাড়ায়। দুজনেই টানাটানিতে ট্রে থেকে ফসকে চায়ের কাপ পড়ে যায় রাহার পায়ের ওপর। সাথে সাথে চেঁচিয়ে ওঠে রাহা। অনন্যা শেখ আর সাইমা শেখ দ্রুত এগিয়ে আসে। মিলা ভয়ে চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। ড্রয়িং রুমে উপস্থিত সকলে দৌড়ে আসে রান্নাঘরে। রাহাকে নিচে বসে থাকতে দেখে আকাশ দ্রুত এগিয়ে এসে দেখে রাহার 2 পা লাল টকটকে হয়ে গেছে। পায়ের ওপর আর ফ্লোরে চা পড়ে আছে। আকাশ বুঝতে পারে এখানেও ঝামেলা পাকিয়েছে। মিলা ফ্রিজ থেকে বরফ এনে রাহার পায়ে দেয়। আমজাদ শেখ বলে, কি হয়েছে আবার? অনন্যা শেখ বলে, রাহার পায়ের উপর চাপ পড়ে গেছে। কিভাবে? মিলা মিনমিন করে বলে, আমি চা কাপে ঢেলে নিয়ে যাব, তখন রাহা নিয়ে যেতে চাই, ওর পায়ে পড়ে যাবে, সেজন্য আমি নিয়ে যেতে চাই। যে ভয় করছিলাম সেটাই হয়। দুজনে টানাটানিতে ট্রে থেকে ফসকে চায়ের কাপ রাহার পায়ের উপরই পড়েছে। সমুদ্র মিলাকে বলে, রাহা নিতে চাইছিল, দিতে আবার টানাটানি করছো কেন? মিলা কিছু বলে না। আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে বলে, মিলাকে কিছু বলবে না ভাইয়া, সব দোষ এই ঝামেলা রানীর। সবসময় ঝামেলা করে সব জায়গায়, ঝামেলা করতে ওস্তাদ। ওকে কে রান্নাঘরে আসতে বলেছে? মা তো তখন ওকে বারবার বলল ড্রয়িং রুমে যাওয়ার জন্য। ঝামেলা রানীর ঝামেলা না করলে পেটের ভাত হজমে হয় না বোধহয়। সাইমা শেখ বলে, আকাশ কি শুরু করলি? মেয়েটাকে তোল ওখান থেকে, পায়ে পানি দিতে হবে। ওকে কোলে তুলে তোর রুমে নিয়ে যা। বাড়ির সকলের সামনে রাহাকে কোলে নিতে আকাশের কেমন অস্বস্তি হচ্ছে, লজ্জাও করছে। সাইমা শেখ আবার একই কথা বলে। আকাশ রাহাকে কোলে তুলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। অনন্যা শেখ রান্নাঘরের মেঝে পরিষ্কার করতে শুরু করে। মিলা আবার চা বসায়। সাইমা শেখ রান্নার কাছে এগিয়ে যায়। সবাই আবার ড্রয়িং রুমে ফিরে আসে। আকাশ রাহাকে ওয়াশরুমে দাঁড় করিয়ে পায়ে ঠান্ডা পানি দিয়ে দেয়। রান্নাঘরে আর যাবে না মনের ভুলেও। না গেলে কাজ শিখবো কি করে? কাজের থেকে তো অকাজই বেশি করো তুমি। এত ঝামেলা তুমি একা কিভাবে করো বলো তো? একটা মানুষ একা এত ঝামেলা করতে পারে? করতে চাই না তো, হয়ে যায়। কিছু করবে না, তাহলে ঝামেলাও হবে না। আচ্ছা। পানি দেওয়া শেষ করে রাহাকে রুমে এনে বেডে বসায়। টাওয়াল এনে পা মুছিয়ে দেয়। বার্নিং মলম আনার জন্য রুম থেকে বের হওয়ার সময় দেখে মিলা রুমে আসছে। হাতে চায়ের কাপ, অন্য হাতে বার্নিং মলম। তুই নিয়ে আসলি কেন? আমি যাচ্ছিলাম তো। নিয়ে এসেছি তো কি হয়েছে? কিছু হয়নি। চায়ের কাপ আকাশের হাতে দিয়ে রাহার সামনে এসে দাঁড়ায়। ফর্সা পা দুটো লাল হয়ে গেছে। মিলা নিজেই রাহার পায়ে মলম লাগাতে গেলে রাহা আটকে দিয়ে বলে, কি করছেন ভাবি? আমার কাছে দিন, আমি লাগাচ্ছি। কোনো সমস্যা নেই, আমি লাগাচ্ছি, তুমি চুপ করে বসো। রাহা চুপ হয়ে বসে থাকে। মিলা যত্ন সহকারে মলম লাগিয়ে দেয়। সরি ভাবি। সরি বলছো কেন? আমার জন্য চা নষ্ট হয়ে গেল, আবার কয়টা কাপ ভেঙে গেল, ভাইয়া আপনাকে বকাও দিল। মিলা ফিক করে হেসে ওঠে। রাহার গাল টেনে বলে, তোমার ভাইয়া আমাকে বকা দেয়নি, শুধু বলেছে তোমাকে কেন নিতে দিলাম না। শোনো রাহা, বাড়িতে কাজ করার জন্য আমরা আছি, শুধু তো রান্নার কাজ বাকি, সব কিছু তো বুয়া এসে করে দেয়। তুমি নতুন বউ, এখন বেশি বেশি আকাশকে সময় দেবে, ওর কাছে কাছেই থাকবে, ওকে চুমুও খাবে। মিলার কথা শুনে আকাশ বিষম খায়। কাশতে কাশতে মিলার মুখের দিকে তাকায়। মিলা মিটি মিটি হাসছে। আকাশের দিকে তাকিয়ে থেকেই বলে, আকাশ যতক্ষণ রুমে থাকবে তুমিও রুম থেকে বের হবে না, ততক্ষণ ওকে জড়িয়ে ধরে চুমু খাবে, গলা ঝুলিয়ে ধরে শুয়ে থাকবে। আকাশ বড় বড় চোখ করে বলে, মিলা কি শিখেছিস ওকে এসব? তুই চুপ থাক। আশ্চর্য, চুপ থাকবো কেন? এসব বলতে বলতে কথা ওকে শেখাবে না একদম। শেখাবো, তোর তাতে কি? আকাশ রুম থেকে ব্যালকনিতে এসে দাঁড়ায়। এই মেয়েকে দিয়ে বিশ্বাস নেই, যা শেখাবে তাই করবে। মিলার কথা শুনে যদি এই বেকুব রাহা কিছু করে কি হবে তাহলে? একটু পরে মিলা এসে দাঁড়ায় আকাশের পাশে। উল্টে বলতে বুদ্ধি শেখানো শেষ? না, ওকে শেখানোর আগে তোকে শেখানো উচিত। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। কি বলতে চাইছিস? সমস্যা কি তোর? আমার আবার কি সমস্যা হবে? তোদের বিয়ের কতগুলো দিন পেরিয়ে গেছে, অথচ তোদের মাঝে এখনো কিছুই হয়নি। কি বললো তোকে? আমি কি ছোট বাচ্চা নাকি? আমার বয়স দেখেছিস? 27 বছর বয়স আমার, আর রাহার 16 বছর। আমার থেকে 11 বছরের ছোট। তো কি হয়েছে?
কি হয়েছে বুঝতে পারছিস না তুই? বুঝতে পারছি সব। আমার মায়ের বিয়ে হয়েছিল 14 বছর বয়সে, তখন বাবার বয়স ছিল 26 বছর। ভাইয়ার জন্মের সময় মায়ের বয়স ছিল 16 বছর। আকাশ তাকায় মিলার মুখের দিকে। মিলা আগের মতোই বলে, ছোট চাচিরও 17 বছর বয়সে বিয়ে হয়েছিল। আমার শাশুড়ি মায়েরও 16 বছর বয়সে বিয়ে হয়েছিল। এখন হয়তো সময়ের পরিবর্তনে মেয়েদের বয়স হয়ে বিয়ে হয়। আগে কিন্তু অল্প বয়সেই মেয়েদের বিয়ে বাচ্চা হতো। আমি তোকে যেভাবে কিছু বলছি না, এখন বাড়ির বড়রা কেউ যদি বুঝতে পেরে যায় তোদের মধ্যকার দূরত্ব, তাহলে সেটা ভালো দেখাবে না আকাশ। তোর মতো করেই কেউ হয়তো ভাববে না, তোর দোষও হয়তো কেউ দেখবে না। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পেরেছিস। মিলা চলে যায়। আকাশ বাহিরের দিকে তাকিয়ে রইল এক মনে, ভাবতে থাকে মিলার বলা কথাগুলো। রুমে ফিরে আসে আকাশ। চায়ের কাপটা সেন্টার টেবিলের উপর রেখে রাহার দিকে তাকায়। রাহা ওর পায়ের দিকে তাকিয়ে আছে। গরম চা পড়ার কারণে লাল হয়ে আছে, তবে শীতের দিন থাকার কারণে খুব বেশি পড়েনি। আকাশ রাহার পাশে বসে, পা টেনে নিজের কাছে এনে ভালোভাবে দেখে। তারপর রাহার মুখের দিকে তাকিয়ে নরম স্বরে বলে, কেন গিয়েছিল রান্নাঘরে? ভাবিকে সাহায্য করতে। সাহায্য করেছ? রাহা দুদিকে মাথা নাড়িয়ে না বলে, ঠোঁট উল্টে দিয়ে বলে, আমি কিছু করতে গেলেই গন্ডগোল বাঁধিয়ে দিই। শুধু আমাকে দিয়ে কিচ্ছু হবে না, যা করতে যাই সেটাতেই ঝামেলা করে বসি। আকাশ রাহার গালে হাত রেখে বলে, তোমাদের বাড়িতে তো কিছু করতে না, পানিটা অন্য কেউ গ্লাসে ঢেলে দিত তোমাকে, তাই চা করতে যাও। ভুল হয়ে যায়। কোনো কিছু খুব দ্রুত শেখা যায় না, সময় লাগে। তুমি আস্তে আস্তে শিখে যাবে। এখন একবারেই কিছু করতে হবে না, আস্তে আস্তে মা চাচি ভাবি শিখিয়ে দেবে। ততদিন একটু বড় আর ম্যাচিউর হও। কেন, আমি কি বড় হইনি? হ্যাঁ, বড় হয়েছে তো, শুধু হাতে পায়ে লম্বা হয়ে গেছো। তোমার বুদ্ধি শুদ্ধি এতটুকুও বড় হয়নি। সবাই বলে আমার মাথায় বুদ্ধি নেই। ঠিকই বলে। তুমি এখানে বসে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। নিচে গিয়ে খাই সবার সাথে? একদম না, বিছানা থেকে নামবে না তুমি। আচ্ছা। আকাশ চায়ের খালি কাপ আর পানির জগটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। রাহা পা দুটো ভাঁজ করে বসে, এখন আর জ্বালা করছে না। একটু পরে আকাশ এক হাতে খাবার প্লেট আর অন্য হাতে পানির জগ নিয়ে রুমে ফিরে আসে। পানির জগ সেন্টার টেবিলের উপর রাখে, খাবারের প্লেটটা দেয় রাহার সামনে। খাবারের প্লেটের উপর থেকে ঢেকে রাখা প্লেট তুলে পাশে রাখে। হাত ধুয়ে খাওয়া শুরু করো। রাহা খাবারের প্লেটের দিকে তাকায়, আবার তাকায় আকাশের মুখের দিকে। আকাশও রাহার দিকে তাকিয়ে আছে। কি হলো, খাও। তুমি খাইয়ে দাও। আকাশ চোখ দুটো ছোট ছোট করে তাকায়। এ কোন মুসিবত রে বাবা, এখন খাইয়ে দিতে হবে? বুদ্ধি হওয়ার পর থেকে এই পর্যন্ত নিজের মুখে খাবার দেওয়া ছাড়া অন্য কারো মুখে দেয়নি। সেই ছেলে এখন আরেকজনকে কিভাবে খাইয়ে দিবে? রাহা, তুমি হাত দিয়ে খেয়ে নাও। হ্যাঁ না, আজকে তুমি খাইয়ে দেবে, না হলে আমি খাবো না। বলে গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রাহা, বুঝতে পারছো না তুমি, আমি কখনো কাউকে খাইয়ে দেইনি। কাউকে কখনো দাওনি, তাই তো আজকে আমায় দেবে। এ তো বিরাট মুসিবত। রাহা, খেয়ে নাও। বললাম তো তুমি না খাইয়ে দিলে খাবো না। আমি কাউকে খাওয়াতে পারি না। আজকে পারবে। শেষ পর্যন্ত রাহা জেদের কাছে হার মেনে নেয় আকাশ। ডোর লক করে হাত ধুয়ে আসে, রাহার সামনে বসে বলে, তাড়াতাড়ি খাবে আর বড় বড় হা করবে। আচ্ছা। ভাত মাখিয়ে মুখে তুলে দেয় রাহার। রাহা বড় হা করে মুখে নেয়। মাছের কাঁটা বেছে বেছে ভাত দিয়ে মাখিয়ে রাহার মুখে তুলে দেয়, আর রাহা খেতে খেতে আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে। তুমিও খাও। আমি নিচে গিয়ে খাবো, এখন তুমি খাওয়া শেষ করো। একবার খাও। রাহা, খাও না প্লিজ, একবার। রাহা এমন ভাবে বলে কথাগুলো যে আকাশ হেসে ওঠে। নিজের মুখে খাবার পুরে দিয়ে বলে, খেয়েছে, এখন খুশি? তাড়াতাড়ি খাও এখন। খাচ্ছি তো, এর থেকে তাড়াতাড়ি কিভাবে খাবো? আস্তে আস্তে খাও, নাহলে আবার গলায় আটকে যাবে। কথা বলতে বলতে রাহার খাবার শেষ হয়ে যায়। আকাশ হাত ধুয়ে রাহার ঠোঁট জোড়া মুছে দেয়। টিস্যু পেপার নিয়ে রাহার ঠোঁট মুছিয়ে দিয়ে নিজের হাত মুছে নেয়। রাহাকে ওয়াশরুমে পাঠিয়ে শোয়ার জন্য বেড তৈরি করে দেয়। রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই বলে, চুপচাপ শুয়ে থাকবে, আমি খাবার খেয়ে আসছি। আমার একা একা ভয় করবে, আমি তোমার সাথে নিচে যাব। ভয় কেন করবে? এই বাড়িতে কিছুই নেই, তুমি চোখ বন্ধ করে শুয়ে থাকো, তাহলে আর ভয় করবে না। আর তুমি যদি নিচে যেতেই পারবে, তাহলে আমি কার জন্য রুমে খাবার নিয়ে আসলাম? খালি পায়ে ফ্লোরে হাঁটতে হবে না, ঠান্ডা লেগে যাবে। এখন তো মোজা জুতায় কিছু পড়তে পারবে না, জ্বলবে পায়ে।
চোখ বন্ধ করলে আরো বেশি ভয় করে, মনে হয় ভূত এসে আমার চোখের সামনে উঠছে, আর খালি পায়ে গেলে কিছু হবে না। আকাশ মুচকি হেসে রাহার কাছে এগিয়ে যায়, 2 হাতে রাহার মুখ আগলে ধরে বলে, এত ভয় পেলে চলবে? বড় হয়েছ না, এখন অনেক সাহসী হতে হবে। তুমিই তো বলো আমি এখন অনেক ছোট। তুমি ছোট, আবার বড়। এখন বেডে শুয়ে শুয়ে ফোনে গেম খেলতে থাকো, তাহলে আর ভয় করবে না। আমি খেয়ে দ্রুত চলে আসবো। আচ্ছা, দ্রুত আসবে কিন্তু। এখন গিয়ে শুয়ে পড়ো। রাহা বেডে উঠে শুয়ে পড়ে। আকাশ ওকে ভালোভাবে ঢেকে দিয়ে নিজের ফোনটা দিয়ে খালি প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। খাবার খেয়ে রুমে এসে দেখে রাহা গেম খেলছে এখনো। কফির মগটা টেবিলের উপর রেখে রাহার দিকে তাকিয়ে বলে, ভয় করছে? ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, দেখেছো, ভয় পেলেই ভয় করে। শুধু শুধু ভয় পাও তুমি। তুমি গেম খেলতে থাকো, আমার অফিসের কাজ আছে, শেষ করে আসছে। আচ্ছা। আকাশ কফির মগ হাতে নিয়ে সোফার কাছে এগিয়ে যায়। ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করতে শুরু করে। কাজ শেষ করতে করতে রাত 10টা বেজে যায়। ল্যাপটপ বন্ধ করে চার্জে লাগিয়ে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে রাহার কাছ থেকে ফোন নিয়ে চার্জে লাগায়। রাহা বেড থেকে নেমে আবার ওয়াশরুমে যায়। দুজনেই শুয়ে পড়ে। প্রতিদিনের মতো রাহা আকাশের বুকের সাথে লেপ্টে শুয়ে পড়ে। আকাশও রাহাকে জড়িয়ে ধরে প্রতিদিনের মতোই। অফিস শেষ করে বাড়ি ফেরে আকাশ। বাইক পার্ক করে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে আসতে দেখে রাহার বাবা রেজওয়ান মাহবুব সোফায় বসে সকলের সাথে হাসি মুখে কথা বলছে। রাহা বাবার গা ঘেঁষে বসে আছে। আকাশ এগিয়ে এসে শ্বশুরের পাশে দাঁড়ায়। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। কখন এসছেন বাবা? এই তো ঘন্টা খানিক হলো। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। জি বাবা, আপনি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। আকাশ রাহার দিকে তাকিয়ে উপরে চলে যায় নিজের রুমে। ফ্রেশ হয়ে নিচে আসতে আমজাদ শেখ আকাশকে বলেন, আকাশ, বেয়াই তোকে আর রাকে নেয়ার জন্য এসেছেন। আজকে তুমি আর রা ওই বাড়িতে যাচ্ছ। কিন্তু বাবা, আমার অফিস বিয়ের জন্য 1 সপ্তাহ ছুটি দিয়েছিল, এখন আর ছুটি দেবে না। কাল তো ছুটির দিন, আজকে যাও, আগামীকাল বিকেলে ফিরে আসবে। রেজওয়ান মাহবুব বলে, 15 দিন পর তো আয়শাকে ইংল্যান্ডে নিয়ে যাব। আমি চাইছি এই 15 দিন রাহা আমাদের বাড়িতে থাকবে। আয়শা চাইছে এই 15 দিন যেন রাহাকে ওর কাছে থাকতে দেওয়া হয়। আমি জোর করছি না, আপনারা যদি অনুমতি দেন তো। অনন্যা শেখ বলে, কেন অনুমতি দেব না বেয়াই সাহেব, আপনি নিয়ে যান ওদের। রাহা বেয়ানের কাছে থাকলে বেয়ানও ভালো লাগবে, রাহারও ভালো লাগবে। আকাশ না হয় কাল চলে আসবে। সাইমা শেখ বলেন, বেয়াই, আপনি তো বলেছেন দেরি করবেন না, তাহলে এখনই খাবার খেয়ে নিন। খিদে তো নেই পেটে, আসার পর থেকে যা যা খাওয়ালেন পেট তো ফুল হয়ে গেছে। তা বললে তো হবে না বিয়াই সাহেব, বেশি না খান, অল্প হলেও খেতে হবে। আচ্ছা তাহলে অল্প করেই দিন। অনন্যা শেখ আর সাইমা শেখ ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায় খাবার বাড়ার জন্য। খাবার বেড়ে ডাক দেয় অনন্যা শেখ আমজাদ শেখকে। আমজাদ শেখ রেজওয়ান মাহবুবের দিকে তাকিয়ে বলে, বেয়াই সাহেব উঠুন, এবার খাবার ঠান্ডা হয়ে যাবে। চলুন সবাই। বলেই উঠে দাঁড়ায়। আমজাদ শেখ বলে, আমরা এখন খাবো না বেয়াই, আপনি রা আর আকাশ যান। আকাশ বলে, আমি এখন খাবো না কিছু, অফিস ক্যান্টিনে লাঞ্চ করেছি আমি। রেজওয়ান মাহবুব বলে, না বললে চলবে না, সকলেই খেতে হবে। আমি অফিসে লাঞ্চ করেছিলাম, আবার এইখানে এসো এত খেলাম, এখন আবার খেতে বলছেন। আপনি আমাদের বাড়ির গেস্ট, আপনার তো খেতেই হবে। আমরা আবার আপনার বাড়িতে গিয়ে খাবো। তা বললে হবে না, আপনারা না খেলে আমিও খাবো না। বলে আবার সোফায় বসে পড়ে। বাধ্য হয়ে সকলকে খেতে যেতে হয়। শুধু আকাশ যায় না। আকাশ সমুদ্রের মেয়েকে কোলে নিয়ে সোফায় বসে খেলতে থাকে। ওর এখন মোটেও খিদে নেই, আর খেতেও ইচ্ছে করছে না। রেজওয়ান মাহবুবও জোর করে না। এখানে খেয়ে পেট ভরিয়ে গেলে শ্বশুর বাড়িতে গিয়ে কি খাবে? রাহা নিজের ব্যাগ গুছিয়ে নেয়। আকাশ নিজের ড্রেস নিজেই ব্যাগে রাখে। রাহাকে রাখতে দিলে সেই দলা মোচড়া করেই রাখবে। আকাশ রাহা দুজনেই তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে।
সকলের থেকে বিদায় নিয়ে রওনা হয়। 30 মিনিট পর রাহাদের বাড়ির গেটের ভেতর প্রবেশ করে কারের হর্ন শুনে ভেতর থেকে বেরিয়ে এসেছে রাহার দাদি, মা আর ভাবি। রাহা কার থেকে দৌড়ে বেরিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। আদরের মেয়েকে জড়িয়ে ধরতেই আয়শা খানমের চোখ দুটো ছলছল করে ওঠে। সেই বিকেল থেকে মেয়ের অপেক্ষায় বসেছিল কখন আদরের মেয়েটা আসবে, তাকে আম্মু বলে ডাকবে, জড়িয়ে ধরবে। আম্মু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি আম্মু। দাদি তুমি কেমন আছো? বলেই মাকে ছেড়ে দাদিকে জড়িয়ে ধরে। ভালো আছি রে বুবু, তুই কেমন আছিস? খুব ভালো দাদি। ভাবি তুমি কেমন আছো? আমিও ভালো আছি রাহা, তুমি কেমন আছো? আকাশ শাশুড়ি মায়ের কাছে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। দাদি কেমন আছেন? দুজনেই একসাথে আলহামদুলিল্লাহ বলে। সকলে বাড়ির ভেতর প্রবেশ করে। রাহা নিজের রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। রেজওয়ান মাহবুব রাহার ব্যাগ সাথে নিয়ে গিয়ে যায়। আকাশ সোফায় বসে তিনজনের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে বলে, রিশাদ ভাইয়াকে দেখছেন আছে? ভাইয়া বাড়িতে নেই? রিশাদের বউ বলে, অফিস মিটিংয়ে আটকে পড়েছে, একটু পরেই চলে আসবে। রাতের খাবার খেয়ে রাহা ওর মায়ের রুমে চলে যায় মায়ের সাথে গল্প করার জন্য। রাহার দাদি নিজের রুমে চলে যায়। সোফায় বসে থাকে রেজওয়ান, মাহবুব, রিশাদের বউ আর আকাশ। চারজন কথা বলছে আয়শা খানমের অসুস্থতা নিয়ে। আকাশ বলে, ডক্টর কি বলেছে বাবা? বলল উন্নত চিকিৎসা পেলে সুস্থ হতে পারে, তবে নিশ্চয়তা দিতে পারেনি কেউ। এখন দেখা যাক আল্লাহ তাআলা কি করেন। হায়াত যতদিন আছে তার বেশি তো আটকে রাখতে পারবো না, তবে চেষ্টা করি আল্লাহ তাআলা যদি কোনো রকম মিরাক্কেল ঘটায়। আল্লাহ তাআলা নিশ্চয়ই ভালো কিছুই করবেন, মায়ের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। একটা বছর আগেও যদি বুঝতে পারতাম আয়শার শরীরে এতগুলো রোগ বাসা বেঁধেছে, তাহলে বোধহয় এত খারাপ অবস্থা হতো না। 7 মাস আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার দেখিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়ল 4টা অসুখ ধরা পড়েছে। দোয়া করো বাবা, আল্লাহ যেন আবার সুস্থভাবে ফিরিয়ে দেয় আমাদের কাছে। সবসময় দোয়া করি বাবা। মাকে কত তারিখে ইংল্যান্ড নিয়ে যেতে চাইছেন? 20 তারিখের টিকিট কেটে রেখেছি। আমার বোকা মেয়েটাকে দেখে রেখো বাবা, এখন সবচেয়ে আপন ওর তুমি। টেনশন করবে না বাবা, রাহার দায়িত্ব যখন নিয়েছে তখন ওকে আগলে রাখবো। আপনার ওর জন্য চিন্তা না করে মায়ের সুস্থতার কথা ভাবুন, ওকে নিয়ে ভাবার জন্য আমি আছি। রেজওয়ান মাহবুব হেসে আকাশের হাতের উপর নিজের হাত রেখে বলে, আমরা জানি বাবা তুমি রাহাকে আগলে রাখবে, তবুও চিন্তা এসে যায়। মেয়েটা এখনো ছোট বাচ্চাদের মতো, কাজকর্মও করে সেরকম। ইংল্যান্ড যাওয়ার পর তাড়াতাড়ি তো আর আসতে পারবো না, তো এখন রাহাকে তোমাদের দেখে রাখতে হবে। 4টা অপারেশন, 6 মাস সময় লাগবে বাংলাদেশে ফিরতে। আপনার রাজকন্যাকে আগলে রাখবো বাবা, আপনারা টেনশন ফ্রি থাকুন। রিশাদ বলে, রাহা তোমাদের বোধহয় অনেক জ্বালাতন করে আকাশ? না ভাইয়া সেরকম কিছু করে না, ওই মাঝে মধ্যেই কাজ করে ভূত চাপে, তখন কাজ করতে যেয়ে উল্টো অকাজ করে বসে থাকে আর নিজে বিপদে পড়ে। রিশাদ হেসে বলে, রাহা এমনই, দুনিয়ার সব উল্টাপাল্টা অকাজ সব ওকে দিয়ে করানো যাবে, শুধু সঠিক কাজ আর পড়াশোনা করানো যাবে না। এই দুটো জিনিসের সাথে ওর ছোটবেলা থেকেই আড়ি। আকাশের সাথে সাথে বাকি তিনজন মুচকি হাসে। এতক্ষণের বিষণ্ণতা একটু কমে যায় রাহার কথা ওঠায়। মেয়েড এসে চা কফি দিয়ে যায় চারজনকে। চা কফি খেতে খেতে কথা হয় আয়শা খানমের চিকিৎসা নিয়ে। আকাশ রাহার রুমে চলে আসে। রাহা এখনো মায়ের কাছে রয়েছে। রিশাদ আর ওর বউ নিজেদের রুমে চলে গেছে। রেজওয়ান মাহবুব নিজের রুমে এসে দেখে রাহা মাকে জড়িয়ে ধরে গল্প শুনছে। আয়শা খানম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গল্প শোনাচ্ছে। রেজওয়ান মাহবুব মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, রাহা নিজের রুমে যাও, আকাশ তোমার জন্য ওয়েট করছে। আর একটু আপু। তোমার আম্মুর ঘুমের সময় পেরিয়ে গেছে মা, এখন তোমার আম্মুকে ঘুমাতে দাও, সকালে এসে গল্প শোনো আবার। আচ্ছা।
বলে শোয়া থেকে উঠে বসে। মায়ের গালে চুমু দিয়ে বাবার গলা জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রেজন মাহবুব হেসে বলে, মেয়েটা বোধহয় জীবনে বড় হবে না। আমি তো চেয়েছিলাম আমার মেয়েটা কখনো বড় না হোক, আবার সেই আমি মেয়েটাকে দৌড়ে বেঁধে বড় বানিয়ে দিলাম। আয়শা, এমন কথা কেন বলছো? রাহা ভালো আছে ওই বাড়িতে। ওই বাড়ির সবাই রাহাকে অনেক ভালোবাসে। সেজন্যই তো আমি নিশ্চিন্তে আছি রেজওয়ান। আর কোনো কথা নয়, এখন ঘুমাও, বাকি কথা সকালে হবে। বলে ওয়াইফকে ঠিকঠাকভাবে ঢেকে দেয়। বেড থেকে নেমে ডোর লক করে। ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়ে ওয়াইফকে বুকে আগলে নিয়ে। রাহা রুমে এসে দেখে আকাশ বেডে বসে বসে ফোনে কথা বলছে। রাহাকে দেখে একবার সেদিকে তাকায়, তারপর আবার সামনের দিকে তাকিয়ে থাকে। সেখানে রাহার বড় একটা ছবি দেওয়ালের সাথে টাঙানো রয়েছে। হাস্যোজ্জ্বল মুখশ্রী আর খোলা এলোমেলো চুলে অসম্ভব রকমের সুন্দর লাগে রাহাকে এই ছবিটিতে। আকাশ এই রুমে যে কয়েকবার এসেছে বারবার ছবিটার দিকে তাকিয়ে থেকেছে। রাহা ফ্রেশ হয়ে আসে, বেডের দিকে তাকিয়ে দেখে আকাশ শোয়ার জন্য বেড তৈরি করে রেখেছে। রাহা হাত মুখ মুছে ক্রিম লোশন লাগিয়ে বেডে গিয়ে শুয়ে পড়ে। আকাশ রাহার উপর ব্ল্যাঙ্কেট ভালোভাবে দিয়ে দেয়। ডোর লক করে ওয়াশরুমে প্রবেশ করে টি শার্ট ট্রাউজার নিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসে। লাইট অফ করে ড্রিম লাইট অন করে বেডে গিয়ে শুয়ে পড়ে। রাহা নিজে থেকে আকাশের দিকে এগিয়ে যায়। আকাশের এক হাত সোজা করে বাহুর ওপর মাথা রেখে বুকে মুখ গুজে দেয়। আকাশ মুচকি হেসে অন্য হাত রাহার উপর দিয়ে দুই হাতে জড়িয়ে ধরে। তোমার শরীর সবসময় এমন গরম হয়ে থাকে কেন? আমার শরীরটা তো জানে আমার বাচ্চা বহুত ঠান্ডা হয়ে আসবে, তাই তাকে উষ্ণ করার জন্য সবসময় গরম হয়ে থাকে। মিথ্যা কথা। সত্যি বলছি। একটুও না? পুরোটাই। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আকাশের মুখের দিকে তাকিয়ে বলে, একটা গল্প বলো। এতক্ষণ মায়ের কাছে কি করলে? গল্প? রাহা নাকের সাথে নাক ঘষে বলে, তাহলে আরো কেন গল্প শুনতে হবে? এখন ঘুমাও, সকালে উঠে গল্প শুনবে। একটা বলো না। রাহা, ঘুমাও, সকালে উঠে ফজরের নামাজ আদায় করতে হবে কিন্তু। রাহা আকাশের বুকে মুখ গুজে দেয়। আকাশ মুচকি হেসে বলে, পড়া জন্মে একটা। রাহা বুকে মুখ গুজে রেখে বিড়বিড় করে বলে, এত কেন পড়তে হবে? দুনিয়ায় পড়া ছাড়া কি আর কিছু নেই? পড়তে একটুও ভালো লাগে না, সবাই শুধু পড়ো 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 করে। রাহা, বিড়বিড় না করে ঘুমাও। ঘুমাচ্ছি। পরের দিন বিকেলে আকাশ নিজের বাড়িতে ফিরে যায়। আকাশ চলে যাওয়ায় রাহা বেশ খুশি হয়েছে। এখন আর কেউ বলবে না, রাহা এটা করবে না, একদম ওখানে যাবে না, জুতা মোজা ছাড়া ফ্লোরে হাঁটবে না, আর লাফালাফি একদম করবে না, পরে কি হাত পা ভেঙে যাবে। এখন যা ইচ্ছে তাই করতে পারবে। যদিও আকাশকে ছেড়ে থাকতে ভালো লাগে না রাহার। আকাশ যতক্ষণ অফিসে থাকতো ততক্ষণ রাহার একটুও ভালো লাগতো না। আকাশ চলে যাওয়ার পর মা, দাদি, ভাবির সাথে গল্প জুড়ে বসে। শ্বশুর বাড়িতে কে কতটা ভালোবাসে সবই বলতে শুরু করে। সন্ধ্যের পর বাড়ি ফিরে আসে আকাশ। সকলের সাথে কথা বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রুমে আসতে রাহার কথা মনে পড়ে। এই সময় রাহা রুমে বসে থাকতো, ওর পাশে বসে ফোনে গেমস খেলতো, নয়তো ফ্যামিলির সকলের সাথে ভিডিও কলে কথা বলতো। রাহাবিহীন রুমের চারদিকে নজর বোলায়, বিড়বিড় করে বলে, ঝামেলা রানী আর কয়েকদিন ঝামেলা করবে না। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয়। অফিসের একটা ফাইল নিয়ে বসে চেক করার জন্য। রাতের খাবার খেয়ে দাদির রুমে দাদির সাথে শুয়ে আছে রাহা। নিজের জন্য আলাদা রুম বরাদ্দ থাকলেও রাতে দাদির রুমে ঘুমোতো সব সময়। দাদির কাছে গল্প শুনতে শুনতে ঘুমিতে সে হারিয়ে যেত। গল্প শুনতে শুনতে রাত বেড়ে যায় অনেক। রাহা এখন ঘুমা। ঘুম আসছে না দাদি। চোখ বন্ধ কর, আমি গল্প বলছি, ঘুম চলে আসবে। কিছু সময় চোখ বন্ধ করে চুপ হয়ে শুয়ে থাকে, তবুও ঘুম আসে না দু চোখে। নড়াচড়া করে বলে, দাদি জড়িয়ে ধরো আর গল্প বন্ধ করো। দাদি গল্প বলা বন্ধ করে রাহাকে বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে। কিছু সময় অতিবাহিত হয়ে যায়, রাহার ঘুম আসে না। ঘুমাচ্ছিস না কেন বউ? ভালো করে জড়িয়ে ধরো আগে। ভালো করেই তো ধরেছি। এভাবে না। তাহলে কিভাবে? সুন্দর করে আগে যেভাবে ধরতে। আগের মতো করেই তো ধরেছি। তাহলে ঘুম আসছে না কেন? আমি কিভাবে বলবো? তুই চুপ করে শুয়ে থাক, তাহলে ঘুম আসবে। তুমি ভালো করে জড়িয়ে ধরছো না। আর কত ভালো করে জড়িয়ে ধরবো? আগে তো এভাবেই ধরতাম, তখন তো তাড়াতাড়ি ঘুমিয়ে যেতি। দাদি তোমার জড়িয়ে ধরা হচ্ছে না। কেন?
কেমন যেন খালি খালি লাগছে, তুমি ঠিকভাবে জড়িয়ে ধরতে পারছো না। কি অদ্ভুত কথা, গত 10 বছর ধরে জড়িয়ে ধরে ঘুম পাড়াচ্ছি, ভুল হচ্ছে না? আর আজ নাকি ঠিকভাবে জড়িয়ে ধরতে পারছি না? হ্যাঁ, ঠিকভাবে জড়িয়ে ধরতে পারছো না তুমি। উনি যেন কিভাবে জড়িয়ে ধরে, যেটা তুমি পারছো না, আর সেই জন্যই ঘুম আসছে না আমার। এতক্ষণে দাদির মাথায় আসে কেন তার নাতনির ঘুম আসছে না, আর ওনার জড়িয়ে ধরা নাতনির পছন্দ হচ্ছে না। আকাশকে মিস করছিস? না। তাহলে ঘুম আসছে না কেন তো? তুমি ঠিকভাবে জড়িয়ে ধরতে পারছো না, সেই জন্যই। আকাশ কিভাবে জড়িয়ে ধরে তোকে? তুমি যেভাবে ধরে আছো সেভাবেই। তাহলে ভুল কোথায়? ঠিকই তো আছে তাহলে। না, ঠিক নেই দাদি, তোমার জড়িয়ে ধরা হচ্ছে না। দাদি মুচকি হেসে বলে, 10 বছর ধরে তোকে জড়িয়ে ধরে ঘুম পাড়াই আমি, আর 17 দিন জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে আকাশ তোর অভ্যাস চেঞ্জ করে দিয়েছে। যে আমার 10 বছর ধরে জড়িয়ে ধরাও তোর কাছে আজ ঠিক মনে হচ্ছে না। কি সব উল্টাপাল্টা কথা বলছো? ঠিকভাবে জড়িয়ে ধরো তো। আমি যতভাবেই জড়িয়ে ধরি না কেন, তোমার ঘুম আসবে না বুবু। 17 দিনেই আকাশ তোর অভ্যাস হয়ে গেছে। ছাড়ো তোমার অভ্যাস, ঠিকভাবে শক্ত করে জড়িয়ে ধরো তো, ভালো লাগছে না আমার। দাদি আবারও মুচকি হেসে শক্ত করে জড়িয়ে ধরে নাতনিকে। আকাশ বেডে শুয়ে একবার একাত তো আবার ওকাত হচ্ছে, কিছুতেই ঘুম আসছে না। বেড আর বুক দুটোই কেমন খালি খালি লাগছে। জীবনে কোলবালিশ জড়িয়ে না ধরা আকাশ কোলবালিশ টেনে ধরে জড়িয়ে ধরে, কিন্তু তবুও ঘুম আসে না। কোলবালিশ দূরে সরিয়ে দেয়। চোখ বন্ধ করতে চোখে ভেসে ওঠে রাহা ওর বুকে গুটি সুটি মেরে শুয়ে আছে। দপ করে চোখ খুলে তাকায়, কোলবালিশ টেনে আবার জড়িয়ে ধরে। চোখ বন্ধ করে বলে, ঝামেলা রানী, কোন ঝামেলায় ফেললে আমায়? তোমাকে ছাড়া যে ঘুমই আসছে না। তুমি কি আমার মতো ছটফট করছো? অফিস ছুটির পর বাড়ি ফিরে আসে আকাশ। ড্রয়িং রুমে উপস্থিত সকলের সাথে একটু সময় কথা বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সোফায় বসে সমুদ্রের কোল থেকে সন্ধ্যাকে নিজের কোলে তুলে নেয়। আকাশের কোলে এসে আধো আধো বলিতে তুতলিয়ে তুতলিয়ে কথা বলতে শুরু করে। আকাশও সন্ধ্যার সাথে তাল মিলিয়ে কথা বলতে শুরু করে। মিলা আকাশের জন্য কফি নিয়ে আসে। দাদু, কপি কপি। আকাশ হেসে সন্ধ্যার গালে চুমু খেয়ে বলে, কফি খাবে? কলম। আমি ঠান্ডা করে দেব। মা বকা দেয়। মা বকা দেয়? মাথা নাড়িয়ে বলে, হুম। আকাশ মিলার দিকে তাকিয়ে কিছুটা ধমক দিয়ে বলে, তোর তো সাহস কম না, তুই আমার মাকে বকা দিস? বকা দেব না তো কি করব? চা কফি খেয়ে পরে আর ঘুমায় না অনেক সময়। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, ঘুমো না কেন মা? ঘুমাতে না। ঘুমাতে না? দুদিকে মাথা নাড়িয়ে না বলে, আমি কফি খাবো। কেন খাবে? মুদা। মজা লাগে? মিলা আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ, একটু কফি দিবি না ওকে? আচ্ছা। দাদু, আমি কফি খাবো। অসীমের কাছে যাও। ওদিন পতা তালা দিন পন্দাতে, আমার তাতে তালে না। ভেরি ব্যাড বয় অসীম। ওলে তুমি বকা দাও। আকাশ অসীমের দিকে তাকিয়ে কিছুটা রাগী স্বরে বলে, অসীম, ফোন রাখ। অসীম ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কেন? কেন আবার? তুই সারাদিন ফোন দেখিস, আমার মায়ের সাথে খেলিস না, এখন ফোন রেখে ওর সাথে খেল। ওর সাথে কি খেলবো? আমার সাথে খেলতে আসলেই ঘোড়া বানিয়ে পিঠে চড়ে বসে। আমার হাঁটুতে ব্যথা করে, পারবো না আমি। মিথ্যা কথা কয় দাদু। আমি মিথ্যা কথা বলি? ওপর নিচ মাথা নাড়ায় সন্ধ্যা। অসীম হাতের ফোন সোফার উপর রেখে আকাশের কোল থেকে সন্ধ্যাকে নিজের কোলে নেয়। বসা থেকে উঠে দাঁড়ায়, সন্ধ্যাকে উঁচু করে ধরে বলে, চাচ্ছ কি চামচি? আমার নামে শুধু নালিশ করা? আমি মিথ্যা কথা বলি? তোর জন্য আমার 2 হাঁটু কালো হয়ে গেছে, তারপরেও শুধু আমার নামে নালিশ? তোকে দেবো এখন এখান থেকে ফেলে। আব্বু বাতাও, দাদু বাতাও, অতি মেলে ফেললো। আকাশ উঠে দাঁড়ায়, অসীমের পিঠে বসিয়ে দেয় দুঘা। সন্ধ্যাকে নিজের কোলে নিয়ে আরেকটা বসায় পিঠে। পিঠ বাকি অসীম আকাশের দিকে তাকিয়ে বলে, মারছো কেন? তুই ওকে ভয় দেখেছিস কেন? সব সময় শুধু সকলের কাছে আমার নামে নালিশ করে। ভুল কিছু তো বলে না। সত্যি বা কোথায় বলে? সন্ধ্যা মিটিমিটি হাসছে। অসীম সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, চাচুকে চামচি যখন চাচু বাড়িতে না থাকবে তখন বোঝাবো মজা। পাপাতে
পাপা কলেজে যাবে তখন। দাদু আত্মে বাড়ির সবাইকে রুমে আটকে রাখবো, তারপর তোকে ধরে উধুম মাধুম দেবো। তোকেও তাক বানিয়ে দেব। কে তোর টিম? ঠিকভাবে তো কথাও বলতে পারিস না। তুই তো ঠিকভাবে তা বানাতে পারিস না। আমি বলছি কথা আরও বলছে চা। আমি কথা তো ঠিকভাবে বলতে পারি। তো কি হতে? মেরে তোর মুখ ভেঙে দেবো। মেলে তোর দাঁত ফেলে দিব। চুপ। তুই তো অসীম মুখ বিকৃতি করে চোখ দুটো উল্টে দিয়ে সন্ধ্যাকে নকল করে বলে, তুই তো বলেই সোফায় বসে ফোন হাতে নেয়। সন্ধ্যা আকাশের কাছ থেকে বিড়বিড় করে হেঁটে অসীমের গলা জড়িয়ে ধরে। অসীম ফোন রেখে জড়িয়ে ধরে সন্ধ্যাকে। সন্ধ্যার নাকে নাক ঘষে বলে, আমার কাছে এসেছিস কেন? তেলবো। অসীম সন্ধ্যাকে চেপে ধরে গালে চুমু খেতে শুরু করে। রান্নাঘর থেকে বেরিয়ে আসে অনন্যা শেখ। সোফার কাছে এসে দাঁড়ায় আকাশের সামনে। আকাশ বড় ভাইয়ের সাথে কথা বলছে। মাকে সামনে দাঁড়াতে দেখে ভাইয়ের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মায়ের দিকে তাকায়। কিছু বলবে? হ্যাঁ। বলো তাহলে। রাহাকে দেখতে গিয়েছিলি? কপাল ভ্রু কুঁচকে আসে আকাশের। না, কেন? কেন যাসনি? কেন আবার? রাহা তো 15 দিন থাকবে ওই বাড়িতে। 15 দিন পর গিয়ে নিয়ে আসবো। তোকে তো রাহাকে নিয়ে আসতে বলিনি, তুই গিয়ে দেখে আসবি। এখানে দেখা দেখির আবার কি আছে? অনন্যা শেখ কিছুটা নারাজ হয়ে বলেন, নতুন বিয়ে হয়েছে, এখনো 1 মাস পূরণ হয়নি। 7 দিন হয়ে গেছে মেয়েটাকে রেখে এসেছিস। তোর উচিত ছিল না ওকে দেখতে যাওয়া? অফিসে বেঁচেছিলাম, দেখেছো তো। যাবোটা কখন? এখন যা, কাল তো ছুটির দিন। সামনের সপ্তাহে গিয়ে নিয়ে আসবো। তুই আজকেই যাবি? আকাশ মায়ের দিক থেকে চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকায়। সমুদ্র যাওয়ার জন্য বলে। আকাশ আবারও মায়ের দিকে তাকায়। তৈরি হয়ে তাড়াতাড়ি যা। খেয়ে যাই। খেতে খেতেই তো রাত 9টা বেজে যাবে, ওঠ এখন। আকাশ সোফা ছেড়ে দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। অনন্যা শেখ রান্নাঘরের দিকে যেতে যেতে বিড়বিড় করে বলে, এই ছেলেটা এমন কেন? অন্য সময় এই ছেলেদের দেখি বিয়ের পর বইয়ের পিছুই ছাড়ে না, আর এই ছেলে বউকে গিয়ে দেখে আসবে তাও যায় না। বড় ভাইয়ের বাতাস একটু একটু লাগতে পারে না হয় এর গায়ে। আকাশ তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। সবাইকে বলে বাড়ি থেকে বের হয়। গ্যারেজ থেকে নিজের বাইক বের করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রথমে যায় একটা ফোনের শোরুমে। রাহার জন্য একটা ফোন কিনে নেয়। রাহার সাথে কথা বলার জন্য বাড়ির অন্যান্যদের ফোনে কল করতে হয়। শোরুম থেকে বেরিয়ে মিষ্টি বিভিন্ন ফল কিনে নিয়ে বাইকে চড়ে বসে। আকাশ রাহাতের বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দেয়। বাইক পার্ক করে রেখে বাড়ির কলিং বেল চাপে। কেমন যেন লাগছে, লজ্জাও করছে, আনইজি ফিল হচ্ছে। একটু পরে মেয়ের এসে ডোর খুলে দেয়। আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে চেঁচিয়ে বলে ওঠে, রাহা মামুনির বড় এসেছে ম্যাডাম। সোফায় বসে থাকা সকলেই ডোরের দিকে তাকায়। মেয়ের আকাশের হাত থেকে প্যাকেটগুলো নিজের হাতে তুলে নেয়। ভেতরে প্রবেশ করার জন্য পথ ছেড়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকলেই সালামের জবাব দিয়ে আলহামদুলিল্লাহ বলে। রেশাদ সোফা থেকে উঠে এসে আকাশের সাথে কোলাকুলি করে। সকলের সাথে কুশল বিনিময় করে। রাহার মায়ের শরীর কেমন আছে সেসব শোনে। আকাশ সোফার দিকে তাকিয়ে দেখে রাহা নেই এখানে। রাহার দাদি আকাশকে রাহার রুমে চলে যেতে বলে। আকাশ সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। রাহার রুমে প্রবেশ করে। রুমে কোথাও রাহা নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে ডোর ভেতর থেকে লক করা। রাহা ওয়াশরুমে রয়েছে। রুমের ডোর ভিজিয়ে দিয়ে এসে বেডে বসে। রাহার জন্য আনা ফোনটা পাশে রাখে। রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের ওপর আকাশকে বসে থাকতে দেখে কিছু সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ভাবছে এটা ওর কল্পনা নাকি সত্যি। রাহাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ বলে, কি হলো, ওভাবে দাঁড়িয়ে আছো কেন? ভালো আছো? রাহা দ্রুত এসে দাঁড়ায় আকাশের সামনে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতেই বুঝতে পারে আকাশ সত্যি এসছে। এটা ওর কল্পনা না। খুশি হয়ে জড়িয়ে ধরে আকাশকে। বেকুব বনে যায় আকাশ। রাহা এমন কিছু করবে কল্পনাতেও ছিল না। ও আশাতে রাহা খুশি হয়েছে বুঝতে পারে। নিজেও জড়িয়ে ধরে। অনেকক্ষণ পর রাহা আকাশের বুক থেকে মুখ তুলে তাকায়। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? তুমি আসবে বলে না তো। সারপ্রাইজ। এতদিন আসলে না কেন? মিস করেছো বুঝি? কতটুক? অনেক। তুমি তো একবারও বললে না আমাকে আসার জন্য। তোমার তো অফিস ছিল। কালকে তো ছুটি, তুমি জানতে। দুপুরে যখন কথা হলো তখন তো বললে না।
তার আগেই তো দাদি ফোন করে মাকে বললো তোমাকে যেন পাঠিয়ে দেয় বিকেলে। আকাশ এখন বুঝতে পারে কেন ওর মা ওকে জোর করে পাঠিয়ে দিল। আকাশেরও ইচ্ছে ছিল আজকে এখানে আসার, কিন্তু সবাই কি ভাববে কি বলবে, হয়তো ভাববে বউ পাগল, সেটা ভেবে মত পরিবর্তন করে ফেলেছিল। পাশ থেকে ফোনের প্যাকেটটা রাহার হাতে দেয়। কি? দেখো। প্যাকেটটা দেখে রাহা বুঝতে পারে ভেতরে কি থাকতে পারে। ভেতর থেকে ফোনের বক্সটা বের করে খুশি হয়ে আকাশের মুখের দিকে তাকায়। এটা আমার? খুশি হয়ে আবার জড়িয়ে ধরে। অনেক ধন্যবাদ তোমায়। বক্স খোলো আগে। রাহা আকাশকে ছেড়ে দাঁড়ায়। আকাশের পাশে বসে ফোন আনবক্স করে। ফোন সেট আপ করে সিম কার্ড ভরে দেয় আকাশ। নিজের নাম্বার সেভ করে দেয়। রাহা উল্টে পাল্টে ফোনটা দেখতে শুরু করে।